আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। আজকে আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে পড়েছিলাম সেটা পুনরালোচনা করে আমরা আবার সামনে ফিরে যাব। গত ক্লাসে আমরা পড়ছিলাম বাক্য নিয়ে। তোমাদের মনে আছে নিশ্চয়ই, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বাক্য। বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। বাক্য বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করেছিলাম। এরপরে আলোচনা করেছিলাম একটি বাক্যের যে গুণ বা বৈশিষ্ট্য সেটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং বাক্যের পদস্থাপন নীতি নিয়ে আলোচনা করেছিলাম, আর বাক্যের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, তো একটু আলোচনা করে আমরা সামনে এগিয়ে যাই। আমরা আলোচনা করেছিলাম একটি বাক্যের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে কি বিধেয়। ওকে, মনে আছে সবার? এরপর আলোচনা করেছিলাম একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। কি কি কোন বলতো? তিনটি। কি কি? আসক্তি, যোগ্যতা, আর একটি হচ্ছে আকাঙ্ক্ষা। এই সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, একটি হচ্ছে আসক্তি, তাহলে কি আসক্তি, দুই হচ্ছে যোগ্যতা, তিন হচ্ছে আকাঙ্ক্ষা। একটি বাক্যের মধ্যে এই তিনটি গুণ না থাকলে তাকে আমরা একটি সার্থক বাক্য বলতে পারি না। ওকে, তার মানে একটি বাক্যের মধ্যে তিনটি গুণ থাকতে হবে। কি কি? আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। ওকে, এরপর আমরা আলোচনা করেছিলাম একটি বাক্যের পদস্থাপন নীতি নিয়ে। সবার মনে আছে কি যে একটি বাক্য কিভাবে গঠিত হয়? বাংলা বাক্যের পদস্থাপন নীতি হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। খেয়াল করে দেখো, প্রথমে কি বলবে? কর্তা, তারপর হচ্ছে কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া। মনে আছে সবার? কি বলেছিলাম? আমি একটু উদাহরণ দিয়েছিলাম, যেমন আমি ভাত খাই। দেখো, আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা, ভাত কর্ম, খাই ক্রিয়া। যদি আমরা বলি যে খাই ভাত আমি, তাহলে একটি সার্থক বাক্য হবে না। ওকে, আমরা জানলাম বাংলা বাক্যের পদস্থাপন নীতি। এরপরে আলোচনা করেছিলাম যে আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি। আমি বলেছিলাম যে একটি বাক্য, একটি শব্দ বলার পরে আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা, সেটাকে বলে আকাঙ্ক্ষা। যেমন আমি ভাত, ওকে, এখানে খাই শব্দটি শোনার যে আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এরপরে আমরা জেনেছিলাম যে যোগ্যতা বলতে আমরা কি বুঝি। যোগ্যতা বলতে আমরা বুঝি একটি বাক্যের ভাষাগত মিলন। যেমন যদি আমরা বলি যে গরু আকাশে ওড়ে, তাহলে অবশ্যই এটা বাক্য হবে না। কেন? এই বাক্যের ভাবগত মিলন নেই। তার মানে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তার মানে যোগ্যতা বলতে আমরা কি বুঝি? একটি বাক্যের ভাবগত মিলনকে বলে কি যোগ্যতা। ওকে, তোমার মনে আছে? এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আসক্তি বলতে আমরা কি বুঝি। আসক্তি শব্দটা আমি বলেছিলাম আসক্তি, আসক্তি নয়, অনেকেই ভুল করে আসক্তি বলে থাকে। এরকম আসক্তি এটা হবে না, হবে কি? হবে আসক্তি। ঠিক আছে, আসক্তি। তার মানে কি বলেছিলাম? আসক্তি যে বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোকে আসক্তি বলে। কি বলেছিলাম আমি? বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোকে আসক্তি বলে। যেমন যদি বলি যে আমি স্কুলে যাই, এটা একটা সার্থক বাক্য। যদি বলি যে আমি, তখন এই বাক্যের কি বিনষ্ট হবে? এই বাক্যে আসক্তি থাকা না থাকা, এই বাক্যটি সার্থক বাক্য হবে না। ওকে, আমরা জানতে পারলাম তাহলে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। কি কি? আসক্তি, যোগ্যতা, আর হচ্ছে আকাঙ্ক্ষা। একটা বাক্যের যদি তিনটি গুণ না থাকে, তাহলে আমরা তাকে সার্থক বাক্য বলতে পারি না। এরপর আলোচনা করেছিলাম যে বাক্যের যোগ্যতার সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত থাকে। সেগুলো হচ্ছে কি? যে বাহুল্য আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে করেছিলাম গুরুচন্দ্রের দোষ নিয়ে আলোচনা করেছিলাম, রোববার ভুল প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, এরপরে তোমাদের আলোচনা, আজকে আমরা আলোচনা করবো বাক্যের প্রকার নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাক্যের প্রকার, আমরা আলোচনা করেছিলাম। আজকে করবো, দেখো, বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গঠনগত ভাবে, গঠনগত প্রকার, আরেকটি হচ্ছে অর্থগত, অর্থগত বা ভাবগত প্রকার। ওকে,
খেয়াল করে দেখো আমরা বাক্যকে এই দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। বাক্যকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে গঠনগত প্রকার, যেটি নিয়ে আমি প্রাথমিকভাবে কিছু বলেছিলাম গত ক্লাসে। আরেকটি হচ্ছে অর্থগত বা ভাগগত প্রকার। তাহলে আমরা বাক্যকে দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে গঠনগত প্রকার, দুই হচ্ছে ভাগগত বা অর্থগত প্রকার। দেখো আমরা এখন গঠনগত প্রকার নিয়ে আলোচনা করব। গঠনগত বিচারে বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ করা যায়? তিন ভাগে। একটি হচ্ছে সরল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সিম্পল সেন্টেন্স। ওকে। দুই হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কমপ্লেক্স সেন্টেন্স। তিন হচ্ছে যৌগিক বাক্য। ওকে। দেখো এটাকে আমরা ইংরেজিতে বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে থাকবে যে গঠনগত বিচারে বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল বাক্য, দুই হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, তিন হচ্ছে যৌগিক বাক্য। আমরা জানি যে তোমরা ইংরেজি খুব ভালো করে পড়ে থাকো, সেজন্য বাংলা বাক্যের সঙ্গে ইংরেজি বাক্যের একটা মিল আছে। আমরা সরল বাক্যকে ইংরেজিতে বলে থাকি সিম্পল সেন্টেন্স, মিশ্র বা জটিলকে বলে থাকি কমপ্লেক্স সেন্টেন্স, যৌগিককে বলে থাকি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। তারপরে দেখো আমরা যাই যে সরল বাক্য বলতে আমরা কি বুঝি। ওকে। দেখো সরল বাক্য, সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স খেয়াল করে দেখো, যে বাক্যে একটি মাত্র কর্তা, লিখে রাখো, যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। ওকে। আবার বলি, যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। দেখো এই আমরা ক্রিয়ার অধ্যায়ে যখন আমরা পদ পড়েছিলাম, সেখানে আমরা ক্রিয়ার আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। দেখো সমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে ক্রিয়া দ্বারা একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বলে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। ওকে। তাহলে সরল বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন আমরা বলতে পারি, দেখো আমি ভাত খাই। ওকে। দেখো আমি ভাত খাই, খেয়াল করে দেখো আমি ভাত খাই। এখানে আমি হচ্ছে কি একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য, আর ভাত খাই এই খাই হচ্ছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। ওকে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা সংজ্ঞায় কি বলেছি, যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলে। ঠিক আছে? বুঝতে পারছো? যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। সবাই বুঝতে পারছো? আশা করি এরপরে তোমরা সরল বাক্য সহজেই বুঝতে পারবে। এরপরে দেখো 2 নম্বরে মিশ্র বা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বরে দেখো মিশ্র বা জটিল বাক্য, মিশ্র বা জটিল বাক্য। ওকে। এখন সংখ্যাটা আগে খেয়াল করে শোনো, যে বাক্যে দেখো এক বা একাধিক একটি স্বাধীন বাক্যের অধীনে এক বা একাধিক একটি স্বাধীন বাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান বাক্য সাপেক্ষভাবে থাকলে তাকে
মিশ্র বাক্য বলে। মিশ্র বাক্য বলে। খেয়াল করে থাকো, দেখো যে মিশ্র বা জটিল বাক্যের ক্ষেত্রে হবে কি, এখানে এক বা একাধিক সরল বাক্য, একটি সরল বাক্য এবং একটি অপ্রধান বাক্য পরস্পর সাপেক্ষভাবে থাকবে। যেমন একটা উদাহরণ দিলে আরো বোঝা যাবে। যেমন দেখো, দেখো তিনি তিনি আরেকটা কথা বলে রাখি, যেমন কোনো সুবিধার্থে যে মিশ্র বাক্যের ক্ষেত্রে উদাহরণ আরেকটা বলি। মিশ্র বাক্যের ক্ষেত্রে হবে কি, যে দেখবে যে প্রথমে থাকবে হচ্ছে বিভিন্ন বিভিন্ন সরলনাম থাকবে। যেমন কি সরলনাম, সেগুলো সাপেক্ষ সরলনাম। যেমন কি দেখো একটু বলি উদাহরণ দেওয়ার সহজ হবে। যেমন যিনি, যিনি তিনি, ওকে, যিনি তিনি, যে সে, যিনি তিনি যে সে, যারা তারা, যারা তারা, যিনি তিনি যে সে, যারা তারা, এই ধরনের ইত্যাদি। দেখো তার মানে আমি কি বলেছি, যে এই মিশ্র বা জটিল বাক্যে প্রথমে কি থাকবে এবং মাঝখানে এই সাপেক্ষ সরলনামগুলো থাকবে। কি থাকবে, যিনি তিনি যে সে, যারা তারা। এই ধরনের কি হয়, মিশ্র বা জটিল বাক্য কি হয়, সংগঠিত হয়ে থাকে। এবং আরেকটি কিছু খেয়াল রাখবে, মাঝখানে কি থাকে, কমা থাকে, কমা। ওকে, জটিল বাক্যের মাঝখানে সবসময় কমা থাকবে। এবার আমরা একটা উদাহরণ দিই, আমরা বুঝবি। দেখো, যারা ভালো ছেলে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ মানে। দেখো, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ মানে। দেখো আমি কি বলেছি, সঙ্গে বলেছিলাম একটি স্বাধীন বাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান বাক্য সাপেক্ষভাবে থাকলে তাকে মিশ্র বাক্য বলে। তাহলে দেখো এখানে আগে দেখো এখানে আছে কি, তারা শিক্ষকের আদেশ মানে। তার মানে এটা হচ্ছে কি বাক্য, স্বাধীন বাক্য। আর যারা ভালো ছেলে এটা হচ্ছে অপ্রধান বাক্য। ওকে, দেখো এই দুটি বাক্য পরস্পর সাপেক্ষ বলা আছে। একটির প্রতি একের প্রতি নির্ভরশীল। এরকম যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ মানে। তার মানে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ মানে। আরেকটি বলছি আমি শব্দের মতন কি থাকবে, সাপেক্ষ সরলনাম থাকবে। দেখো এখানে সাপেক্ষ সরলনাম আছে, যারা তারা। কি বলছিলাম, যে জটিল বাক্যের কি প্রথমে এবং শেষে মাঝখানে কি হবে, সাপেক্ষ সরলনাম দিয়ে শুরু হবে। এখানে কি আছে, যারা তারা। আমি কি বলছিলাম, সাপেক্ষ সরলনামগুলো যারা তারা, যে সে, যিনি তিনি, হ্যাঁ, এই ধরনের সরলনাম যুক্ত হয় এবং মাঝখানে কি থাকে, কমা থাকে। মনে থাকবে সবার? ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে এক বা একাধিক স্বাধীন বাক্য যখন সাপেক্ষভাবে থাকে তখন তাকে কি বলে, মিশ্র বা জটিল বাক্য বলে। আর জটিল বাক্য চেনার উপায় হচ্ছে মাঝখানে কমা থাকবে এবং কি থাকবে, যে সাপেক্ষ সরলনাম দ্বারা যুক্ত থাকবে। যেমন যখন তখন, যারা তারা, যিনি তিনি যে সে, এই ধরনের সরলনাম দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, দেখো আরেকটা উদাহরণ দেওয়া যায়। যদিও তিনি ধনী, যদি তিনি সম্পদশালী, তবুও তিনি যদিও তিনি সম্পদশালী তবুও তিনি কৃপণ। এখানে কি আছে দেখো, মাঝখানে কম আছে, যেটা জটিল বাক্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে যদিও আছে এখানে, তবুও আছে। এটি হচ্ছে কি সাপেক্ষ সরলনাম। বলেছিলাম যে জটিল বাক্যে কি হয়, সাপেক্ষ সরলনাম দিয়ে শুরু হয়। দেখো যদিও, তবুও আছে। বলেছিলাম কি যখন তখন, যিনি তিনি, যারা যারা, যে সে, যদিও, তবুও। ঠিক আছে, এই ধরনের সাপেক্ষ সরলনাম দিয়ে মিশ্র বা জটিল বাক্য শুরু হয়। তাহলে আমরা জানলাম মিশ্র বা জটিল বাক্য। আশা করি এরপরে তোমরা জটিল বাক্য সহজে কি করতে পারবে, যৌগিক
বাক্য খেয়াল করে দেখো, যৌগিক বাক্য এটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, যৌগিক বাক্য, যৌগিক বাক্য হচ্ছে এই সংখ্যাটা লিখো, এক বা একাধিক, ঠিক আছে, এক বা একাধিক সরল বাক্য পরস্পর সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে আমি বলছি আবার, এক যৌগিক বাক্যটা হবে কি, যে এক বা একাধিক সরল বাক্য, এক বা একাধিক স্বাধীন বাক্য পরস্পর কি থাকবে? সংযোগ অব্যয় দ্বারা যুক্ত থাকবে। খেয়াল করে দেখো, সংযোগ অব্যয় বলতে আমরা কি বলি? খেয়াল করে দেখো তোমরা, যখন ওই পদে আলোচনা করেছিলাম, তোমার মনে আছে কিনা যে আমরা ওইখানে করেছিলাম অব্যয়, সংযোগ অব্যয় তোমরা খেয়াল করে দেখো, এখানে বলি সংযোগ অব্যয়। তো দেখো খেয়াল করে সংযোগ অব্যয় লিখে রাখো, যেমন হচ্ছে কি এবং, বরং, ওকে, কিন্তু, সুতরাং, অর্থাৎ, ওকে, ইত্যাদি। আমরা এগুলো হচ্ছে কি সংযুক্ত হয়, এই অব্যয়গুলো কি করে দুটি বাক্যের মধ্যে সংমিশ্রণ করে থাকে, এটাকে বলা হয় কি সংযুক্ত হয়। তাহলে বলতে দেখো কি বলেছি, যখন এক বা একাধিক সরল বাক্য পরস্পর সংযুক্ত অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কি বলি? যৌগিক বাক্য বলি। তাহলে যৌগিক বাক্যগুলো এবং, সুতরাং, বরং, অর্থাৎ, কিন্তু। এবার খেয়াল করে দেখো, এবং শান্তি একসাথে আসে না। দেখো সুখ এবং দুঃখ একসাথে আসে না, এখানে খেয়াল করে দেখো, এটা একটা শব্দ, এটা একটা শব্দ কি সংমিশ্রণ করেছে এবং, ঠিক আছে। এরপর আমরা একটা উদাহরণ দিই, দেখো তিনি অনেক ধনী কিন্তু কৃপণ। এখানে বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি সরল বাক্য, দুই হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, তিন হচ্ছে কি যৌগিক বাক্য। আমরা সরল বাক্য কি দেখেছি? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিক ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। আর আমরা মিশ্র বা জটিল বাক্য কি জেনেছি? যে এক বা একাধিক একটি সরল বাক্য এবং একটি অপ্রধান বাক্য পরস্পর সাপেক্ষভাবে থাকলে তাকে আমরা কি বলি? মিশ্র বা জটিল বাক্য বলে থাকি। আর জটিল বাক্য তিনার উপায় কি বলেছি? জটিল বাক্য তিনার উপায় হচ্ছে জটিল বাক্যে মাঝখানে কমা থাকে এবং সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয়। সংযোগ কোনগুলো? যখন তখন যিনি তিনি, যা তা, যে সে, যারা তারা দ্বারা যুক্ত হয়। ওকে, তারপরে আমরা আলোচনা করেছি যৌগিক বাক্য নিয়ে। যৌগিক বাক্য কি বলেছি? এক বা একাধিক সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কি বলে থাকি? যৌগিক বাক্য বলে থাকি। এখন যৌগিক বাক্য তিনার উপায় কি বলেছি? যে বাক্যের মধ্যে কি থাকবে? এবং, সুতরাং, বরং, অর্থাৎ, কিন্তু, এগুলো দ্বারা বাক্য যুক্ত থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি গঠনগত আলোচনা। এরপর হচ্ছে 2 নম্বর আমরা আলোচনা করেছিলাম যে ভাবগত প্রকার, ভাবগত বা অর্থগত প্রকার। ওকে, আমরা আলোচনা করেছিলাম কি যে বাক্যকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাবগত শ্রেণীবিভাগ বা অর্থগত শ্রেণীবিভাগ, এক হচ্ছে কি গঠনগত শ্রেণীবিভাগ। তাহলে দেখো এই অর্থগতভাবে বা ভাবগতভাবে বাংলা বাক্যকে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বর্ণনামূলক বাক্য, দুই হচ্ছে
প্রশ্নবোধক বাক্য, তিন হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবোধক বাক্য, দেখো চার হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। ঠিক আছে, অর্থগত বা বাক্যগত হিসেবে বাংলা বাক্যকে কিভাবে বিভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কি বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, এটা কি আশ্চর্যবোধক বাক্য। ঠিক আছে, দেখো আমরা এবার আলোচনায় যাই। তাহলে আমরা জানলাম অর্থগত এবং ভাবগত বিচারে বাংলা বাক্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? চারটি শ্রেণীতে ভাগ করা যায়। ওকে, এক নম্বরে যায় আমাদের সরল বাক্য, এক নম্বরে যায় হচ্ছে বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। ওকে, এটিকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। থাকে ইংরেজিতে এটিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো অবশ্যই এই বর্ণনামূলক বাক্যকে ইংরেজিতে বলে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল করে দেখো, আমি এবার সংজ্ঞায় যাই। যে বাক্য দ্বারা দেখো, যে বাক্য দ্বারা সবকিছু বর্ণনা বা বিবৃত করা হয় তাকে বর্ণনামূলক বাক্য বলে। যে বাক্যের দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলে। খেয়াল করে দেখো, যেমন ঢাকা, যেমন বলতে পারি কি ঢাকা বাংলাদেশের রাজধানী। ওকে, ঢাকা বাংলাদেশের, এরপর বলতে পারি যে আর কি বলতে পারি যে নদীতে নৌকা চলে, হ্যাঁ, সাগরে ইলিশ থাকে, এরকম বলতে পারি। মানে যে বাক্যের দ্বারা একটা কিছু বর্ণনা করা বোঝায় বা কোনো কিছু বিবৃত করা বোঝায় সেটাকে বলা হয় কি বাক্য? বর্ণনামূলক বাক্য। ওকে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলে থাকি। ঠিক আছে, এরপরে দেখো এই বর্ণনামূলক বাক্য বা দুই প্রকার। কি? একটি হচ্ছে আবোধক বাক্য, ঠিক আছে, আরেকটি হচ্ছে না বোধক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আবোধক বাক্য, আরেকটি হচ্ছে কি না বোধক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? তার মানে এবার দেখো, যে বাক্যের দ্বারা আবোধক অর্থ প্রকাশ পাবে তাকে বলা হয় আবোধক বাক্য, যে বাক্যের দ্বারা কি না বোধক অর্থ প্রকাশ পাবে তাকে বলা হয় না বোধক বাক্য। ওকে, বুঝতে পারছো? যেমন আমরা বলতে পারি যে সে বই পড়ে, সে বই পড়ে। এখন আমাদের কি হবে? সে বই পড়ে না, সে বই পড়ে না। তার মানে কি বুঝলাম? যে বাক্যের দ্বারা আবোধক অর্থ প্রকাশ পায় তাকে আবোধক বাক্য বলে, যে বাক্যের দ্বারা না বোধক অর্থ প্রকাশ পায় তাকে না বোধক বাক্য বলে। ঠিক আছে, আমরা জানলাম কি তাহলে যে বাক্যের দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় বা বিবৃত করা বোঝায় তাকে বলা হয় বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। ওকে, এই বর্ণনামূলক বাক্য বা দুই প্রকার কি বলেছি? একটি হচ্ছে আবোধক বাক্য, আরেকটি হচ্ছে না বোধক বাক্য। ঠিক আছে, এরপরে দেখো দুই নাম্বার প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখো প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। খেয়াল করে দেখো, যেমন যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে কি বলতে পারি? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
যেমন তুমি কোন শ্রেণীতে পড়ো, তারপর দেখো তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার নাম কি, হ্যাঁ তুমি কোন দেশে বাস করো। তার মানে যে বাক্যের দ্বারা তুমি কোনো একটি প্রশ্ন করা বোঝাবে, যে বাক্যের দ্বারা কোনো জিজ্ঞাসা করা বোঝাবে তাকে আমরা বলবো কি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আমরা যাই 3 নম্বরে অনুজ্ঞা বাচক বা অনুজ্ঞাবোধক বাক্য। ওকে, 3 নম্বর হচ্ছে কি অনুজ্ঞাবোধক বাক্য বা জিজ্ঞাসাবোধক বাক্য। তাহলে অনুজ্ঞাবোধক বা ইনফারেন্ট সেন্টেন্স, যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে ইনফারেন্ট সেন্টেন্স। তাহলে দেখো যে বাক্যে ধারা কি বোঝাবে, আদেশ হচ্ছে কি বোঝাবে, যে বাক্যে দ্বারা আদেশ বোঝাবে, নিষেধ বোঝাবে, অনুরোধ বোঝাবে, আদেশ নিষেধ অনুরোধ, দোয়া বোঝাবে বা আশীর্বাদ বোঝাবে, দোয়া বোঝাবে। আর কি বলতে পারি, যে বাক্যে দ্বারা আদেশ নিষেধ অনুরোধ দোয়া ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। কি বলছে আমি, যে বাক্যের দ্বারা কি বোঝাবে, আদেশ বোঝাবে, নিষেধ বোঝাবে, অনুরোধ বোঝাবে, দোয়া বোঝাবে, তাকে আমরা কি বলতে পারি, অনুজ্ঞাবাচক বাক্য বলতে পারি। তারপরে একটা উদাহরণ দিই আমরা এবার। যেমন তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, বুঝাচ্ছে, দোয়া বোঝাচ্ছে। এরপর আমরা বলি দেখো বাহিরে বের হইও না। এখানে কি বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে। ওকে, এরপর আমরা বলতে পারি পড়তে বসো। এখানে কি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। তার মানে কি আমরা ধরে নিব যে বাক্যের দ্বারা কি আদেশ নিষেধ অনুরোধ দোয়া ইত্যাদি বোঝাবে তাকে বলা হয় কি অনুজ্ঞাবাচক বাক্য। ওকে, এরপরে 4 নাম্বার বলেছিলাম কি আশ্চর্যবোধক বাক্য। যে বাক্যের দ্বারা মনে আবেগ ঘৃণা দুঃখ বা আনন্দ বুঝায় তাকে আশ্চর্যবোধক বাক্য বলে। যে বাক্যের দ্বারা আবেগ বোঝাবে, সেটা ঘৃণা হতে পারে, দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো, আশ্চর্যবোধক বাক্য বলবো। ঠিক আছে, এখন বলতে পারি বা সুন্দর ফুল। ওকে, ঠিক আছে, আর বলতে পারি আর সে আজ জীবিত নেই। ওকে, তাহলে দেখো এই আশ্চর্য বাক্যটি আমরা হচ্ছে কি, এই বাক্যে কি থাকবে, একটি আশ্চর্য চিহ্ন থাকে আমরা জানি, তাই না? যে বাক্য দ্বারা কি বোঝাবে, মনের আবেগ দুঃখ কষ্ট বোঝাবে তাকে আমরা বলবো কি আশ্চর্যবোধক বাক্য। ওকে, বা আবেগবোধক বাক্য। এই বাক্যটি না বলা হচ্ছে বাক্যের মধ্যে কি থাকবে, আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম, বাংলা বাক্যের গঠনগত আলোচনা করেছি, বাংলা বাক্যের প্রকার আলোচনা করেছি। একটা বাংলা বাক্য দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটি হচ্ছে
গঠনগত শ্রেণীবিভাগ, আরেকটি হচ্ছে অর্থগত বা ভাবগত শ্রেণীবিভাগ। ঠিক আছে, গঠনগত জানলাম কত প্রকার, 3 প্রকার। কি কি? সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, আরেকটি হচ্ছে যৌগিক বাক্য। ওকে, যেটা ইংরেজিতে আমরা কি বলে থাকি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন সরল বাক্য বলেছি, এরপর বললাম কি গঠনগত অর্থগত প্রকার বলেছি কি যে অর্থগত বিচারে বাংলা বাক্যকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে বর্ণনামূলক বাক্য, দুই হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাবোধক বাক্য, তিন হচ্ছে অনুজ্ঞাবোধক বাক্য, চার হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। ঠিক আছে, এখন আমরা কি বললাম যে বর্ণনামূলক বাক্য কাকে বলে? যে বাক্যের দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় বা বিবৃতি করা বোঝায় তাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। আর বর্ণনামূলক বাক্য দুই প্রকার, কি কি? হ্যাঁ বোধক বাক্য আর না বোধক বাক্য। এরপরে আলোচনা করলাম কি যে বাক্যের দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায় বা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় জিজ্ঞাসাবোধক বাক্য। এরপরে কি বলেছি যে অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্যের দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, দোয়া বোঝায় বা আশীর্বাদ বোঝায় তাকে আমরা কি বলি? অনুজ্ঞাবাচক বাক্য বলি। এরপরে বললাম কি আশ্চর্যবোধক বাক্য, যে বাক্যের দ্বারা কি বোঝাবে? মানে আবেগ, দুঃখ, কষ্ট, ক্লেশ বোঝায় সেটাকে বলি আবেগসূচক বাক্য। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, এই বাক্য নিয়ে যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফোনে প্রশ্ন করতে পারো বা মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। আশা করি আজকের পরে তোমাদের বাক্য নির্ণয়ের কোনো সমস্যা হবে না। তোমাদের পরীক্ষায় বাক্য নির্ণয় আসে, বাক্য নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। আজকে এই ক্লাস শেষ হলে তোমাদের কমেন্ট বক্সে একটা বাড়ি কাজ দিব, অবশ্যই সেই বাড়ি কাজে তোমরা জমা দিবে। আর গত ক্লাসের যারা বাড়ি কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি এরপরে বাড়ি কাজে তোমরা অবশ্যই জমা দিবে এবং সাথে না কোনো ভুল নাম্বার লিখে জমা দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই স্বাস্থ্য মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।